আপনি তো তুলনামূলকভাবে তরুণ এবং এখন যদিও তারুণ্যের একটি সরকার বা ছাত্র জনতার অভ্যুত্থানে চলছে, কিন্তু আপনি সেই 2008 সাল, তারপরে সংসদ, সে সময় যে আপনি আপনার যে সরকারের সেই সরকারের কাছে আপনার যেসব দাবি, যেসব বক্তব্য সংসদে এবং সংসদের বাইরে রাজপথে ছিল, তখন আপনি কিভাবে বুঝতেন যে এরকম একটি পরিস্থিতি কেন বলতেন তখন এরকম করে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো গতানুগতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যখনই রাজনীতি এসেছি সবসময় চেতাম একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা সরকারের করার জন্য। আনফর্চুনেটলি আমাদের পার্লামেন্টে বা আমাদের সংসদে ওই রেওয়াজটা উঠে গিয়েছিল। আমাদের রেওয়াজটাই ছিল ব্যক্তি আক্রমণ করা বা অনেকখানি ইতিহাস নিয়ে কথা বলা, এবং সরকারের মানুষের টাকায় আপনি যে সংসদে বসে আছেন এবং আপনার যে দায়িত্ব বস্তুনিষ্ঠ কথা বলা, হোমওয়ার্ক করা, এটা মেম্বার অফ পার্লামেন্টে যেত। আমি সবসময় সেটা করারই চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে মানুষ সেটা গ্রহণ করেছে। এই কারণে আমরা যেই কথাগুলি বলতাম, আপনি মনে করেন কুইক রেন্টাল বা সেই সময় আপনার প্রবাসীদের নিয়ে যেই কথাগুলি, তারপর দরবেশ থেকে আরম্ভ করে শেয়ার মার্কেটের দুর্নীতি, দেখুন এই কথাগুলি বের করার জন্য বা আইজিডব্লিউ বলেন, আইসি, যেই দুর্নীতিগুলি হতো, পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি, এগুলি বলার জন্য অ্যাকচুয়ালি ইউ নিড লট অফ হোমওয়ার্ক। আপনার তো অনেক পড়াশোনা করতে হয়, আমাদের তো আর সব এক্সপার্টিস থাকে না। আপনাদের মতোই সাংবাদিকদের সাথে আমরা বসে বসে অনেক জানার চেষ্টা করতাম যে কি হচ্ছে না হচ্ছে। তা গুড পার্ট যে মানুষ গ্রহণ করে এবং আমার ভালো লেগেছে। এরপরেও আমি যখন সংসদ দেখেছি, যদিও বিরোধী দলের পর তো সংসদ তেমন থাকেনি, বা টকশোতেও দেখেছি, অনেক ইয়াং জেনারেশনকে দেখেছি যে বস্তুনিষ্ঠ কথা বলার যে একটা প্রক্রিয়া বাংলাদেশে আরম্ভ হচ্ছে, এই জিনিসটাই আমরা চাই। এবং আমরা চাই আগামীতেও যারা ইয়াং জেনারেশন যারা আসবে রাজনীতিতে, তারা পড়াশোনা করে যদি সরকারে থাকে তাহলে সরকারের প্ল্যানস অ্যান্ড সরকারের কি করা উচিত, যদি বিরোধী দলে থাকে তাহলে বস্তুনিষ্ঠ সরকারের কিভাবে সমালোচনা করা যায়, লেখাপড়া করে এই ব্যাপারে হোমওয়ার্ক করে, আমি মনে করি সেটা করলে জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে। যেসব বিষয়ে সরকারকে সিদ্ধান্ত বদলের দাবি তুলেছিলেন, একই রকমভাবে সংসদের বাইরে রাজপথেও সরকার, আওয়ামী লীগ সরকারকে বা তৎকালীন 14 দলীয় সরকার, মহাজোটের সরকারকে আপনি সেসব দাবি যদি তারা শুনতো, তাহলে তাদের পরিণতি আজকের যে পালিয়ে যাওয়ার পরিণতি, এটা কি হতো? যেমন আমি সবচেয়ে আগে ডক্টর ইউনূস সাহেবের কথাই পার্লামেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একটা গ্লোবাল অ্যাসেটকে আমরা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের জন্য আরও বেটার হতো বাংলাদেশের জন্য, তাহলে হয়তো আর আজকে এই দিন আসতো না। আমরা গণতন্ত্র, বারবার কথা বলেছিলাম যে গণতন্ত্র মাইন্ডসেটে তত্ত্বাবধায়ক কোর্টের উপর বা আদালতের উপর ভর করে সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা উঠানোর পায়তারা করছিলেন, আমরা খুব স্ট্রংলি অপোজ করেছিলাম। কারণ আমরা জানতাম যে আপনি যদি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেকে দূরে সরে আসেন, আজকে যা হয়েছে সেটা হওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো এই জিনিসগুলি আসলে ইট ডাজন্ট মেক মি এ ফিলসফার, এগুলি এস্টাবলিশড, এগুলির জন্য আপনার দার্শনিক হতে হয় না। আপনি যদি সব দরজা জানলা বন্ধ করে দেন তাহলে ন্যাচারালি বাতাস তো আসবেই, যেভাবেই হোক বাতাস আসবে না, ভেঙে আসবে। আওয়ামী লীগ কেন জানি এটা মনে করতো যে দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন, বাট এটা আসলে বাস্তবে এটা হয় না। তো আমার ধারণা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সব কিছুই করেছে রাজনীতি ছাড়া, রাজনীতির বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগ সিনিয়র লিডারদের কথা শুনতো না, বা নতুন নতুন হাইব্রিডরা চলে আসতেছিল। তো আমরা জানতাম যে হয়তো সময় লাগবে, কারণ বাংলাদেশ এর আগে কোনোদিন রাজনৈতিক স্বৈরাচার দেখেনি। রাজনৈতিক স্বৈরাচার শুধুমাত্র আপনার হয় কি আপনার প্রশাসনের পাশাপাশি আপনার দলীয় ক্যাডার থাকে সারা বাংলাদেশে। সো আওয়ামী লীগ ইজ আ ভেরি ডিপলি রুটেড পলিটিক্যাল পার্টি। সো আওয়ামী লীগে তখন দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে, যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান, ফলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায়। তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে। কবে হবে আমরা, পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না, আমরা জানতাম এটা হবে, যার কারণে এই আন্দোলনটা আওয়ামী লীগ আর হ্যান্ডেল করতে পারেনি। আর যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একসময় আপনার আইয়ুব খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধেও রাজপথে ছিলেন, বিকজ তাদের মোরাল স্ট্রং ছিল, মানবিক শক্তির জায়গাটা অনেক স্ট্রং ছিল। আজকে তারা দুর্নীতি এমনভাবে নিমজ্জিত, তারা জানে তারা মানুষের গণতন্ত্র হত্যা করে তারা কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত। তো এই কারণে তাদের ওই মোরাল ফুটিংটাও সেরকম ছিল না, এই কারণেই তারা আর সার্ভাইভ করতে পারেনি। এই জিনিস যদি আমরা ফলো করি তো আমাদের একই পরিণতি হবে। এটা পলিটিক্স, যে পলিটিক্সে একটাই স্ট্রেট লাইন, সেটা হলো আপনি মানুষের জন্য কাজ করবেন,
আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ, আল্লাহ যদি চায় আপনাকে মানুষ ভোট দিবে। এর বাইরে আপনি যা করবেন সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র, এবং সেটা একটা দিন নস্যাৎ হয়ে যায়।